আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি মৌ রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। সরকারকে হটাতে দেশে বিদেশে চক্রান্ত চলছে বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে দেওয়া দণ্ডের বিষয়টিও উঠে এসেছে মার্কিন প্রতিবেদনে। রিজভি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল, 3 বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে তিনি ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এসক্যাপের 80তম অধিবেশনে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফরে 2 দেশের মধ্যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। 26 এপ্রিল থাইল্যান্ড গভর্নমেন্ট হাউসে 2 দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশে তার 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে মঙ্গলবার বিকালে ঢাকা ত্যাগ করেছেন। বিকাল 3টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঢাকা সফর শেষে তার নেপাল যাওয়ার কথা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার আমিরের সফর 2 দেশের মধ্যে অসাধারণ সদিচ্ছা ও বোঝাপড়া তৈরি করেছে। বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ পর্যায়ের এ সফরটি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত এবং সম্পর্ককে পরবর্তী স্তরে উন্নীত করতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। এর আগে রাষ্ট্রপতি কাতারে 3,50,000 বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগের অনুরোধ জানান। পরে আমির বঙ্গভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেন। মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর জন্য দীর্ঘদিন ধরে দেশ বিদেশ চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলায় দেশব্যাপী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে পায়তারা করছে একটি চক্র। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ বাস্তবায়নে জনসচেতনতা তৈরির পাশাপাশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, গত 15 বছর ধরে গণতন্ত্র ও স্থিতিশীলতা ছিল বলেই বাংলাদেশ অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে। মানুষ নানা প্রকল্পের সুফল পাচ্ছে। বাংলাদেশের স্বচ্ছ ভোটিং ব্যবস্থার বিরুদ্ধেও দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা নিয়ে দেশব্যাপী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনেও উঠে এসেছে। বিরোধী দলকে দমনে গুম, হত্যা, বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশের সর্বজন বিদিত।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেওয়া সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশিদের বিএসএফ এর নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান রুহুল কবির রিজভী। আফ্রিকায় দুটি ঘটনায় অন্তত ৩৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় ১৯ অভিযান প্রত্যাশীর মৃত্যু হয়েছে। অন্যদিকে জিবুতি উপকূলে একটি নৌকা ডুবে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। তিউনিসিয়ার কোস্টগার্ড জানিয়েছে, এরই মধ্যে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপের দেশ ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে চলতি বছরের প্রথম ৪ মাসে তিউনিসিয়া উপকূলে প্রায় ২০০ অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া গেল। অন্যদিকে জিবুতি উপকূলে নৌকা ডুবে ১৬ জনের মৃত্যুর পাশাপাশি ২৮ জন নিখোঁজ রয়েছেন। ৭৭ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি উপকূলে ডুবে যায়। এটি সেখানে ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় দুর্ঘটনা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা। মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। দেশটির বিবৃতিতে জানায়, গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নিরন্তর গভীরতম মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা। সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রদানকে সমর্থন করে। জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায়। গাজায় যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। সোমবার কানেকটিকাটে ইয়েল বিশ্ববিদ্যালয় ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ধরপাকড় চালিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীর ক্লাস বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালায়। গত সপ্তাহে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় সশরীরে সব ক্লাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিউ ইয়র্কে সোমবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিয়েছেন। বাবর আজমের রেকর্ডকে ম্লান করে তৃতীয় টি-20তে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন মার্ক চ্যাপম্যান। রবিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে কিউইদের দ্বিতীয় সারির দল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতেছিল পাকিস্তান। সিরিজ জয়ের লক্ষ্যে বাবর আজমের দল এদিন টস হেরে ব্যাটিং পেয়ে ৪ উইকেটে ১৭৪ রানের স্কোর গড়ে। সাদাব খানের ২০ বলে ৪১, বাবর ২৯ বলে দ্বিতীয় সর্বাধিক ৩৭ রান করেন। সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে আরেকটি রেকর্ডের নাম লেখালেন পাকিস্তানের অধিনায়ক। আন্তর্জাতিক টি-20তে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান এখন তার। পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে ৬৭ ইনিংসে ২,২৪৬ রান বাবরের। রেকর্ড হারিয়ে এ তালিকার ২-এ নেমে যাওয়া অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের ৭৬ ইনিংসে রান ২,২৩৬। এই সিরিজ দিয়েই পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নেতৃত্বে ফেরেন ২৯ বছরের বাবর। কিন্তু টি-20তে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক জয়ে রাঙাতে পারেনি তার রেকর্ড। মার্ক চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের হার নামানো বিধ্বংসী ইনিংসে ৮ বল আগে ৩ উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের দিনে কতিপয় সদস্যের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনকি যত দ্রুত সম্ভব এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও করেছে সংগঠনটি। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার বিকাল 5টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন। তখন অনাহূত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের হাতাহাতি হয়। আমরা জানতে পেরেছি এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন, যা আমাদের ব্যথিত করেছে। আমরা এ ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি যত দ্রুত সম্ভব এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। বাংলা নাটক ও সিনেমা জগতের একজন সফল অভিনেত্রী জয়া আহসান। প্রায় এক যুগ ধরে এই নায়িকা একাই জীবন পার করছেন। অভিনেতা ফয়সাল আহসানকে ভালোবেসে বিয়ে করলেও সংসার ভেঙে যায় অজানা কারণে। নতুন করে কোনো সম্পর্কে যাওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমকে জয়া বলেন, কখনো যদি মনে হয় জীবনে কাউকে প্রয়োজন, তখন নতুনভাবে বিয়ের চিন্তা ভাবনা করব। তবে আপাতত বিয়ের কোনো প্ল্যান নেই। জয়া আরো বলেন, আমার বর্তমান জীবন খুবই এনজয় করছি। পরিবার তো শুধু স্বামী স্ত্রীকে ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবার আরো অনেকেই আছে। পরিবারে মা বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোকজন কাজ করেন তারাও আছেন, আমার পোষ্যরাও আছে। তাদেরকে সবাইকে নিয়ে খুব ভালো আছি। 1998 সালের 14 মে ফয়সাল আহসানকে বিয়ে করেন জয়া। 2011 সালে 13 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই দুই তারকা। এরপর আর কেউ এখন পর্যন্ত বিয়ে করেননি। দেশের শোবিজের দুই তারকা সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরী দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে পর্দায়। একসঙ্গে হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। কিন্তু হঠাৎ এমন হলো যে দুজন দুজনের মুখ দেখতে চাচ্ছেনই না। সোমবার সিয়াম আহমেদ ও মেহজাবিন চৌধুরীর ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা। অল্প সময়ের ব্যবধানে দুজন দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। দুজনের পোস্টে নেট দুনিয়া ভাইরাল। নিজের ফেসবুকে মেহজাবিন লেখেন, সিয়াম আহমেদ যেখানে থাকবে প্লিজ আমাকে সেখানে ডাকবেন না। কিছুক্ষণ পরই সিয়াম তার ফেসবুকে পোস্টে মেহজাবিনের পোস্টটি শেয়ার দিয়ে লিখেছেন, মেহজাবিনও যেখানে থাকবে আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নাই। দুই তারকার এমন পোস্টের পর নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা চর্চা। কেউ কেউ মনে করছে হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো দ্বন্দ্বে জড়িয়েছেন সিয়াম মেহজাবিন। তবে অনেকের অনুমান এটি বিজ্ঞাপনের কৌশলও হতে পারে। কিছুদিন আগে এভাবে পোস্ট দিয়ে অনেক তারকাই পণ্যের প্রচারণা করেছেন। এদিকে তারা দুজনই একটি জুতোর কোম্পানির মডেল, তাই অনেকেই বলেছেন এটি তার বিজ্ঞাপন। আবার অনেকেই দাবি করেছেন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন তারা, এটা তাদেরও বিজ্ঞাপন হতে পারে। আরটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।